মধ্যরাতের অন্ধকারে ডুবে থাকা সময়টা যেন এক নিঃশ্বাসে থেমে থাকা পৃথিবী। সব কোলাহল থেমে গেছে, মানুষের হাঁটা চলা, গাড়ির শব্দ, দিনের সব ব্যস্ততা সব মিলিয়ে যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন শহর। চারপাশের অন্ধকার এত ঘন হয়ে যায়, মনে হয় যেন আকাশ আর মাটি মিশে গেছে এক অদৃশ্য চাদরে। চাঁদ যদি না থাকে তাহলে সেই অন্ধকার আরো গভীর হয়। কোনো আলো নেই, শুধু নরম ঠান্ডা বাতাস। আর দূরে কোথাও হয়তো কুকুরের হালকা ঘেউ ঘেউ। জানালার কাছ দিয়ে তাকালে দেখা যায় শূন্যতা, শুনতে পাওয়া যায় নিজের নিঃশ্বাসের শব্দ। মধ্য আকাশের এই ঘন অন্ধকারের অনুভূতিগুলো অন্যরকম মনে হয়। সময় থেমে গেছে, চারপাশে সবকিছু হারিয়ে গেছে, শুধু তুমি আর তোমার ভেতরের পৃথিবী রয়ে গেছে। এটা একা থাকার সময়, আবার নিজের সঙ্গে কথা বলার সময়। ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বর। রাগলো ফারহা, কপাল কুঁচকে এলো তার। একবারের জন্য পিছন ফিরে তাকালো না সে। ট্রাউজারের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। ঠোঁটে ঝুলছে তার দুষ্টু হাসি। ফারহা বিছানা গুছিয়ে নিচ্ছে, ঘুমাবে সে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বক্ষস্থল কম্পিত হয় ফারহার। অস্থির চিত্রে তৎক্ষণাৎ বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। সহসা হেসে ফেলল তাসফিন। এগিয়ে গিয়ে বেড সাইডের লাইট সুইচ অফ করে সেও বিছানায় উঠে এলো। গুটিসুটি মেরে শুয়ে থাকা ফারহার দিকে এক নজর দেখে টান দিয়ে সরিয়ে দিল কাঁথাটা। আতকে উঠে ফারহা কম্পিত স্বরে বলল, পচা মানুষ, ফাজিল মানুষ, সরেন, ঘুমাতে দিন আমাকে। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অসহায় চোখ করে তাকালো ফারহা। আমি এখন ঝাপটে ধরে ঘুমাবো, এরপর নড়াচড়া করলেই মায়ের। আঁখি দুটো একটু বেশি বড় হয়ে এসেছে। আপনি আমাকে মারবেন? হুম ছি, কমান্ডার হয়ে এটা বলছেন? আপনার নামে আমি মামলা দেব। হুম আজ আমি তোমার নামে মামলা দেব সুখ। উচ্চ আদালতে আপিল করব, এরপর চিরতরে বন্দি বানাবো। খবরদার, আমার সাথে লাগবেন না। আমি না আপনার সাথেই থাকবো না। ফারহা রাগ করে উঠে গেল, তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দাঁড়ালো। আল্লাহ মালুম আপনার মাথায় কি চলে। বিকেলে স্টাডি রুম থেকে বের করে দিলেন, এখন আবার আসছেন বন্দি বানাতে। থামুন আপনি, আমি আপনার সাথে রুমে থাকবো না। দরজার দিকে পা বাড়ানোর পূর্বে উঠে গেল তাসফিন। এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। থতমত খেয়ে গেল ফারহা। শুন শুন, দেখুন, একদম কাছে আসবে না বলে দিচ্ছি। মনে মনে কুটিল হাসলো তাসফিন। এক পা দু পা করে এগিয়ে আসতে আসতে মেকি রাগ দেখিয়ে বলল, 1 বছর দূরে ছিলি, এখন আবার দূরে থাকার কথা বলছিস? মেরে ফেলবো। ঠোঁট ভেঙে আসছে ফারহার। অসভ্য পুরুষ, তার উপর সব দোষ চাপিয়ে দেওয়ার ধান্দা। মোটেও না। আপনি চলে গেছেন? দায়িত্ব ছিল আমাকে ফেরানো। ও মা গো, কোন দেশের রাজা আপনি? আপনাকে ফিরিয়ে আনবো? সুখ রাজ্যের রাজা আমি। আমার স্ত্রীর নাম কি ফারা শেখ। ফারা অর্থ কি সুখ, আর আমি সেই সুখের অধিকারী। বাকরুদ্ধ ফারহা। লোকটা নিজের অতি সুন্দর আদুরে কথাগুলো দিয়ে বশীভূত করে রাখে। পিছিয়ে অক্ষিদায় বুঝে নিল সে। তাসফিন নম্র কণ্ঠে বলল, সুখ চোখ মেলে তাকাও। হুম, আপনি আমাকে চোখ দিয়ে বশীভূত করে নেন, আমি তাকাবো না আপনার দিকে। কর্ণ স্পর্শ করলো চমৎকার একটি হাসির শব্দ। অবাক নেত্রে আঁখি মেলে তাকালো ফারহা। হাসছে তাসফিন, সুন্দর তার হাসি। সুখ সুখ সুখ, তুমি এত সরল কেন? কথার মাঝখানে আকস্মিক ফারাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে নিয়ে গেল বিছানায়। আলগোছে শুয়ে দিল তাকে, নিজেও চলে এলো বিছানায়। টেনে নিল প্রাণপ্রিয় সুখকে, দুহাতে ভালোবাসার আলিঙ্গন করে। সুখ, আমাদের সম্পর্ক এখনো পরিপূর্ণ হয়নি। যেদিন সম্পূর্ণভাবে আমি তোমাকে আপন করে নেব সেদিন পূর্ণতা পাবে। তুমি যথেষ্ট ছোট, তোমার পড়াশোনা আছে। আস্তে আস্তে সহজ হও আমার সাথে, এরপর তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। এখন আপাতত তোমার কাছে আমার সুখ আমানত রাখা আছে, তার সামনে রাখার দায়িত্ব তোমার। ফারহা তাসফিনের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে। এই লোকটা কি সত্যি তাকে ভালোবাসে? হয়তো খুব ভালোবাসে, যা ফারহা ছোট হওয়ার দারুণ এখনো বুঝতে পারছে না। তার সুন্দর কথাগুলো মনে কেড়ে নিচ্ছে ফারহার। আকস্মিক হেসে ফেলল তাসফিন। সরি মিসেস শেখ, আমি জানি না নিজেকে কতখানি কন্ট্রোল করতে পারবো, বাট হ্যাঁ, কন্ট্রোল করতে পারলে সমস্যা নেই। ছোট হলেও আমি ঠিক ম্যানেজ করে নেব। কথাটা বলে চোখ টিপে তাসফিন। লজ্জায় কুঁকড়ে যায় মেয়েটা। এতক্ষণ ধরে ভালো ভেবেছিল, কিন্তু অবাধ্য লাগামহীন লেফটেন্যান্ট সাহেব কখনো ভালো হবার নয়। আপনি মানুষটা ভীষণ অভদ্র। কিভাবে বুঝলে? দেখেই তো বোঝা যায়। কিন্তু আমি তো এখনো কিছু দেখাইনি। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারহার। না আর শুনতে পারবে না সে। উঠতে নিল আবারও।
তবে এবারেও তাকে ডিরেক্ট করে তুলে নিল তাসফিন। দুপা সরিয়ে বসেছে ফারহা, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের মুখ পানে। সুখ, আই নিড ইউ রাইট নাও। না, আমি প্লিজ। আই কান্ট। উতলা হয়ে ওঠে তাসফিন, নিজেকে উন্মুক্ত করে সাপেদ রাঙা শার্ট হতে দু হাতে আঁকড়ে ধরে ফারহার সরু কোমরখানা। মক্ত হয় তার বক্ষ ভাজে। আকস্মাৎ তাকে থামিয়ে দিল ফারহা। থেমে যান। মুখ তুলে চাইল তাসফিন, বোঝার চেষ্টা করছে ফারহার অভিব্যক্তি। মেয়েটা কাঁপছে থরথরিয়ে, ফিসফিসিয়ে বলল, মেয়েলি সমস্যা। বাচ্চা বাচ্চা মুখ করে তাকালো তাসফিন। নিজের চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে তার। তার কপালে কি সুখের ছোঁয়া নেই? ওয়াশরুম যাব। ঠোঁট উল্টে তাকালো তাসফিন, শান্তস্বরে বলল, প্লিজ, কিচ্ছু হবে না, আই প্রমিস। ফারহার অসহায় মুখ দেখে কিছু বলতে পারল না তাসফিন। কোলে নিয়েই তাকে নিয়ে গেল ওয়াশরুমে। তাসফিনের অসহায় মুখখানি দেখে মনে মনে হেসে ফেলল ফারহা। ল্যাপটপ নিয়ে বসে আছে সাইফুল। উকি দিয়ে এক পলক দেখে নিল নূপুর ঘুমিয়েছে কিনা। ভালো করে লক্ষ্য করলে দেখলো সে এখন গভীর ঘুমে আসন্ন। ছোট মাহির একপাশে চুপচাপ ঘুমিয়ে আছে। সাইফুল ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল। থাই গ্লাসটা টেনে বাইরে বেলকনিতে চলে গেল। ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে একজনকে কল করলো। হ্যালো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ বলো। কালকের ভেতরেই আমার মালগুলো ডেলিভারি চাই, উপর মহল থেকে আদেশ করেছে। ওকে পেয়ে যাবেন। ফোনটা পকেটে রেখে দিল। একটি নতুন ফাইল, সবগুলো ফাইল লেফটেন্যান্ট নাইম ইসলাম নিজে হাতে নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। তাকে ডেকে আনার একটি যথাযথ উদ্দেশ্য রয়েছে। সকাল সকাল নাইম ইসলামকে দেখে চমকে ওঠে সুহাদ্দ। নাইম, তুমি? হ্যাঁ, সৌহার্দ্য কমান্ডার ডেকে পাঠিয়েছেন। সুহাদ্দ চিন্তিত হলো, হঠাৎ তাসফিন কেন তাকে ডেকে পাঠিয়েছে। রাইমা শেখ দোতলা থেকে নেমে এসে নাইমকে দেখে সৌজন্যমূলক হাসলো। আরে নাইম, তুমি এসো এসো, ভেতরে এসো। নাইম অল্প হাসি উপহার দিয়ে এগিয়ে গেল। রাইমা শেখ ভীষণ পছন্দ করেন ছেলেটাকে। সবে সোফায় বসেছিল, সেই মুহূর্তে বেরিয়ে এলো তাসফিন। তাসফিনকে দেখা মাত্র উঠে দাঁড়ালো নাইম। গুড মর্নিং কমান্ডার। গুড মর্নিং নাইম, চলে এসো স্টাডি রুমে। নাইম খুব একটা দ্বিমত করলো না, এগিয়ে গেল তাসফিনের পিছু পিছু। সুহাদ্দ কিঞ্চিত ঘাবড়ে গেল, কিছুই বোধগম্য নয়। দুপুর গড়িয়ে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র চমকে ওঠে ফারহা। শ্রেহা, ফারু। জাপটে গিয়ে জড়িয়ে ধরে ফারহাকে স্নেহা। পাশেই দাঁড়ানো নবীন। নবীনকে দেখে আশ্চর্য হয় ঝুমুর। এই লোকটা এখানে কি করছে? ফারু রে, তোকে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ফারহা বিস্ময়কর কণ্ঠে বলে ওঠে। তোরা কখন এসেছিস? ঘন্টাখানেক আগেই। ফারহার প্রচন্ড মাথা ব্যথা ছিল সকাল থেকে, তাই ঘুমিয়েছিল সে। আরে এদিকেও একটু তাকা। নবীনের কথায় হেসে ফেলল ফারহা। জাপটে জড়িয়ে ধরা নবীনকে। কেমন আছো ভাইয়া? আমি তো দিব্যি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তৎক্ষণাৎ আগমন ঘটে তাসফিনের। কিছুক্ষণ আগেই দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষ করে নাইম ইসলামের সাথে যা নিয়ে চিন্তায় আছে সুহাদ্দ, তাকে বলেনি তাসফিন কি নিয়ে আলোচনা করছে তারা। নাইম চুপচাপ এসেছিল এবং চুপচাপ ফিরে গেছে। ম্যাডাম উঠে গেছে? তা ম্যাডাম কখন উঠলেন আপনি? কপাল কুঁচকে তাকালো ফারহা। ও এমন একটা ভাব করছে যেন ফারহা দিনরাত ঘুমিয়ে পার করে। তো আপনি কি চান? আমি মরার মতো ঘুমাই? আকস্মাৎ হেসে ফেলল তাসফিন। ডান ভুড়ো কুচিয়ে কিছু একটা ইঙ্গিত করে, যা বুঝতে পারল না ফারহা। অথচ পাশে দাঁড়ানো থাকা নবীন ঠিকই বুঝে গেল। ওষ্ঠদায় কিঞ্চিত ফাঁক হয়ে এলো তার। লজ্জায় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল সে। আমি চাই আপনি আমার সাথে ঘুমান। চোখ বড় বড় করে তাকালো ফারহা। এই লোকের মুখে লাগাম নেই। সে ফেসে গেল। ফুরফুরে মেজাজে কলেজে গিয়েছে আজ ফারহা। ওর সাথে আছে স্নেহা। মূলত ফারহা কিছু নোট নিতে গেছে, যা নিয়ে ফিরে আসবে সে। কলেজে যাওয়া মাত্র রাহা আর নেহা দুজনেই এগিয়ে এলো। রাহা অবাক হয়ে বলল, আরে ভাই, তোর হটি ফটি জামাই আদ্রিকে কি চটটা মারলো রে ভাই। স্নেহা খুব একটা অবাক হলো না। এই তো এখানে আসার পর থেকেই ফারহা তাকে সবটাই বলেছে। আচ্ছা, এসব বাদ দে তো, আর আমার নোটগুলো দে। নেহা লম্বা একটা টানা নিয়ে বলল, আমরা কইতে পামো? ওটা তো আদ্র ভাইয়ের কাছে। কিছুটা আশ্চর্য হয় ফারহা। ওনার কাছে মানে? আরে উনি আমাদের ডিপার্টমেন্ট টপার, সব নোট এগুলো ওনার দায়িত্বে। ভাইয়া সব থেকে ভালো, কিন্তু তুই তো বেচারারে কেস খাইয়ে দিলি। আহাম্মক বনে গেল ফারহা। আর্দ্রতা হলো ঠিকই বলেছে, ছেলেটা ততটাও খারাপ নয়। ইস, পচা জামাইটা কি করলো। এবার আমি কি করব? খিলখিলিয়ে হেসে উঠল সবাই। স্নেহা চিলমুডে বলে ওঠে,
আরে টেনশন নট, আমি আছি না তোর সাথে। দেখিস কি করে নোট করে দিই। ফারহা ভাবনায় পড়ে গেল। বেচারা শুধু শুধু একটা থাপ্পড় খেলো। ক্যান্টিনের বেঞ্চে বসে কলম গুঁতোতে ব্যস্ত আদ্র নিজের সামনে কারোর উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায়। অটোমেটিক ডান হাত চলে গেল ডান গালে। ফারা, তুমি? আমি কি করেছি? দেখো, আমাকে মাফ করো ভাই, আমি কিছু করিনি সত্যি। ফারহা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। ইস, ভয়ে বেচারা কুপোকাত। তোমার সাথে আমার কথা আছে আদ্র। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আদ্র, ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, না না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে আরে দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? স্নেহা আটকে দেয় আদ্রকে। আদ্র ভয় পেল। আপনি বুঝতে পারছেন না? ফারার হাজবেন্ড। উফ, ভাবতেই পারছি না। ফারহা হেসে ফেলল। আদ্রকে উদ্দেশ্য করে বলল, সরি আদ্র, আসলে কমান্ডার এত রেগে গেছিল কি বলবো। কপালে ভাঁজ পড়ে আদ্রের। উনি কমান্ডার? লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। এক টুকরো স্বপ্ন। জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ধীরে ধীরে। গা শুয়ে যাচ্ছে এক উষ্ণ কোমলতায়। দূরে কারোর মিষ্টি হাসির শব্দ ভেসে আসছে, যেন ভোরের পাখির গান। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিঃশব্দে ভালোবাসার আবেশ। কফির কাপ থেকে ধোয়া উঠছে, যেন ছোট একটা গল্প বলছে প্রতিটা সিপে। পাশে থাকা প্রিয় মানুষটা ঘুম জড়ানো চোখে তাকিয়ে আছে। সেই চাউনিটি হাজারটা সকাল এক হয়ে যায়। ছাদ থেকে নেমে আসা রোদের আলোর মতোই মায়াবী, শান্ত আর প্রেমে ভরা এই সকালটা। খাবার টেবিলে বসে চামচ নাড়াচ্ছে ফারহা। মোটেও খেতে ইচ্ছা করছে না তার, কিন্তু রেজওয়ান শেখ যাওয়ার পূর্বে কড়াভাবে বলে গেছেন চুপচাপ খেয়ে নিতে। গুড মর্নিং। পুরুষালী কণ্ঠস্বর। ঘাড় ঘুরিয়ে দানে টাকালো ফারহা। অফ হোয়াইট শার্ট ইন করার সাথে ব্ল্যাক জিন্স, একেবারে রেডি সে। আচ্ছা, কোথায় কি যাচ্ছে? হয়তো বা না হলে এতদিন এখানে আসার পর থেকেই দেখেছে সকালে টি শার্ট আর ট্রাউজার পরে সকালে থাকতো। গুড মর্নিং। খাচ্ছেন না কেন ম্যাডাম? আপনি কোথায় যাচ্ছেন? ব্রেডে জেল মাখাতে মাখাতে বাঁকা হাসলো তাসফিন। ফারাককে জ্বালানোর জন্য বলে ওঠে, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে। আশ্চর্যের ন্যায় তাকালো ফারহা। বউ থাকতে গার্লফ্রেন্ড? কি আপনি পরকীয়া করছেন? না, আমি কিয়া পাঠ করছি। মানে? নাথিং। চিকুন নাকটা ক্রমশ লাল হচ্ছে ফারহার। এই, আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে? খেতে খেতে জবাব দিল তাসফিন। এই বুঝি ফারা হাত পা ছুড়ে কেঁদে ফেলবে। আমার একটা বউ আছে, ফুটফুটে আদুরে বউ, সেই আমার গার্লফ্রেন্ড। চোখ পিট পিট করে তাকালো ফারহা। চড়া হলো ওষ্ঠজোড়া। তৎক্ষণাৎ কর্ণ স্পর্শ করলো গম্ভীর স্বর। শুনলাম কাল আর্দ্রর সাথে দেখা করেছো। কণ্ঠস্বর ভারী। ক্ষীণ ভয় পেল ফারহা। ডাগর ডাগর চোখ মেলে তাকালো তাসফিনের দিকে। আসলে নোট নেওয়ার ছিল, তাই আর কি। তবে ছেলেটা মোটেও খারাপ নয়, আমরাই ভুল বুঝেছি। ডান ভুরু কুচকে উছিয়ে তাকালো তাসফিন। গুড অ্যানালাইসিস। কথার অর্থধারা ঠিক কি বোঝালো তা মোটেও বুঝতে পারলো না ফারহা। লোকটা কি রেগে গেল নাকি? দেখুন, আমি খাওয়া ছেড়ে উঠে গেল তাসফিন। ফারা উঠতে চাইলে মাহির এসে জড়িয়ে ধরে তাকে। মামি, খাইয়ে দাও। ফারহা আর উঠতে পারলো না, চুপচাপ বসে পড়লো। তাসফিন বেরিয়ে গেল নিজের কাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে জনমানব শূন্য এক এলাকা। চারপাশে শুনশান নীরবতা, যেন বাতাসও ধীরে ধীরে চলতে শিখেছে। রাস্তা কাঁচা, দুপাশে ঝোপঝাড় আর গাছগাছলায় ভরা। দিনের আলোতেও জায়গাটা অস্বস্তিকর, যেন কোথাও কিছু লুকিয়ে আছে। এই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো গোডাউন। লোহার তৈরি বড় গেটটা বহুদিন ধরে বন্ধ, জং ধরে গেছে পুরোটা। দেওয়াল জুড়ে ধূসর খানিকটা ফাটল ধরা, যেন সময়ের ভারে ক্লান্ত। জানলাগুলোই ধুলোর পারদ, কাঁচ ভাঙা, ভেতর থেকে কোনো আলো আসে না। মাঝে মাঝে ভেতর থেকে যেন একটা শব্দ ভেসে আসে, আচমকা ধাতব কিছু পড়ে যাওয়ার, অথবা কারো নিঃশব্দ পায়ের আওয়াজ। লোকমুখে শোনা যায় এই সময় এখানে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কেউ আর ঠিক জানে না কি। রাত হলে কেউ এদিকে আসতে চায় না, এমনকি পাখিরাও এই জায়গাটা এড়িয়ে চলে বলে অনেকেই। বেড়িপাড়া নির্জন একটি এলাকা বললেই চলে। শহর থেকে অনেকটা দূরে অবস্থিত। সেখানে বড় সড়ো একটি খালি গোডাউন রয়েছে। অনেকগুলো বড় বক্স ছাড়া আর কিছুই নেই সেখানে। একদল এসেছে সবে, তাদের মধ্যে প্রথম লোকটি মুখে মাস্ক পরা। এগুলো সব ট্রাকে তুলে আজকেই জাহাজ লোড করে পাঠাতে হবে। কথাগুলো শেষ করা মাত্র লোকগুলো কাজে লেগে পড়লো। স্যার, আমরা এখানে এসেছি, এটা টিমকে জানানো উচিত ছিল। নাইমের কথায় অল্প হাসলো তাসফিন। এদিক সেদিক তাকিয়ে গালে হাত বুলিয়ে বলে, বুঝলে নাইম,
তুমি এখনো বাচ্চা রয়ে গেছো। মানে স্যার? মানে তোমার জন্য এখন মিল্ক খুঁজতে হবে আমাকে। আহাম্মক বনে গেল নাইম। তাসফিন তার জন্য দুধ খুঁজতে এসেছে এখানে। ছি ছি স্যার, আমি এই বয়সে দুধ খাবো? না না, এইসব আমি খাবো না। ফিসেল হাসে তাসফিন গম্ভীর স্বরে বলল। খেতেই হবে, চলো। পেছনের দিকে ভাঙ্গা পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ল তাসফিন, তার সঙ্গে নাইম ইসলাম। ভেতরের বড় একটা তালা ঝুলছে। আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিল তাসফিন। নাইম দ্বিধা নিয়ে শোধায়। কমান্ডার, এটা অনেকগুলো থেকে বন্ধ ছিল, কিন্তু আপনি... হুশ। হঠাৎ করে কথার মাঝখানে থামিয়ে দিল তাসফিন। কান খাড়া করে শুনছে কিছু শব্দ, যা গোডাউনের ভেতর থেকে আসছে। বাঁকা হাসলো তাসফিন, নাইমের দিকে ইশারা করে। গোডাউন বন্ধ তাই না? চলো গিয়ে ভূতেদের সাথে আড্ডা দেওয়া যাক। ভেতরে প্রবেশ করা মাত্র পেছন থেকে রিভলভার বের করলো তাসফিন। আকস্মাৎ তাদের আগমনে আটকে ওঠে দুটো লোক। এখানে সে মাস্ক পরা লোকটা নেই। ওই কারা তোরা? ভেতরে এলি কি করে? তাসফিন এবং নাইমকে দেখে ততস্থ ভঙ্গিতে জিজ্ঞাসা করা লোক দুটো। রিভলভার আঙ্গুলের ডগায় ঘুরাচ্ছে, অদ্ভুত স্বরে বলে, আমরা তোদের বাপ। আকস্মাৎ গোলাগুলি শুরু হলো। পরপর দুটো গুলি খেলো লোক দুটো। অন দ্য স্পট মারা যায়। নাইম, তাড়াতাড়ি জায়গাটা সিল করো। আর হ্যাঁ, রেড অ্যালার্ট জারি করতে বলো। ওকে কমান্ডার। যেতে গিয়েও থেমে যায় নাইম। কিন্তু আপনি যে বলেছিলেন দুধ খুঁজতে এসেছেন? সহসা হেসে ফেললো তাসফিন। এগিয়ে গিয়ে নিচে রাখা বক্সগুলো বের করলো। সজোরে লাথি দিয়ে উপরের প্লাস্টিকের ঢাকনা ভেঙে ফেললো। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পাউডার জাতীয় কিছু ড্রাগস। অবাক হয় নাইম। কি বুঝলেন নাইম? নাইমের বুঝতে বাকি রইল না কি ব্যাপারটা। তবে কি এটাই দুধ কমান্ডার? কেন নাইম, তুমি কি সত্যি দুধ খেতে চাও? লজ্জা পেয়ে গেল নাইম। কি সব ভাবছিল সে। সোফার উপর বসে আছে স্নেহা, অপেক্ষা করছে কখন সৌহার্দ্য নেমে আসবে। ফর্মাল ড্রেসে সিঁড়ি বেয়ে নেমে এলো সৌহার্দ্য। মুগ্ধ নয়নে তাকালো স্নেহা। মনটা নেচে উঠল তার। উফ, সে তো পুরোই ফিদা হয়ে গেছে। আরে স্নেহা, বসে আছো যে? ক্ষীণ চমকে ওঠে স্নেহা। কথাটা সব গুলিয়ে যাচ্ছে তার। আইঢাই করে বলল, এমনি বসেছিলাম। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? মানে দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছ। সৌহার্দ্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, একটু বাইরে যাব, ওই আর কি। স্নেহা মুচকি হেসে বলল, ও আচ্ছা। সৌহার্দ্য পানি খেয়ে ফের ঘুরে দাঁড়ালো। স্নেহাকে এক পলক দেখে বলল, বাই দা ওয়ে, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। থতমত খেয়ে গেল স্নেহা। তাকে কি খারাপ লাগছে? ইস, সৌহার্দ্য নামবে বলেই তো আগে থেকে একটু সেজে গুজে বসেছিল। এখন যদি খারাপ লেগে থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা? আরে চিল, খারাপ লাগছে না, বলতে চাচ্ছি তোমাকে বেশ সুন্দর লাগছে। মনের কোণে উকি দেওয়া হাজারো প্রশ্ন এবং মন খারাপেরা ফুরুত করে উড়ে গেল। একগাল হাসি হাসি মুখ করে তাকালো স্নেহা। থ্যাংক ইউ। চমৎকার হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল সৌহার্দ্য। স্নেহা পারছে না উড়ে ফারহার কাছে চলে যেতে। ফারহু রে। তাড়াহুড়ো করে ফারহার রুমে প্রবেশ করলো স্নেহা। ঝাপটে গিয়ে ধরতে চাই, দুজনে ঠাস করে মেঝেতে পড়ে গেল। কোমরে দারুণ ব্যথা পেল ফারহা। স্নেহ ব্যথা পেয়েছে। ওরে বাবারে, শ্রেয়ার বাচ্চা, এটা কি করলি? ও মা, আমার কোমর। জিব্বা কাটে স্নেহা। সরি। রাখতো স্তরি, গাধি একটা। আরে এইসব বাদ দে, আর আমার মোস্ট ইম্পর্টেন্ট কথাটা শোন। ভুরু কিঞ্চিত করে তাকালো ফারহা। কি হয়েছে? এরকম করছিস কেন? স্নেহা গদগদ হয়ে বলল, ভাই তুই জানিস সৌহার্দ্য বলেছে আমাকে নাকি সুন্দর লাগছে। তোর কি মনে হয় সময় হয়ে গেছে আমাকে তোর যা বানানোর? মুখ বাঁকালো ফারহা। ভাবলেশীন ভাবে জবাব দেয়, গাছে কাঁঠাল গোফে তেল। তুই এটা বলতে পারলি ফারু? কেন রে, শুনতে পাসনি? তবে আবার বলছি শোন, গাছে কাঁঠাল গোফে তেল। তেতে উঠল স্নেহা। এক লাফে উঠে দাঁড়ালো। থাক, তবে তুই পড়ে। ফ্যাল করে তাকালো ফারহা। এই, আমি কোমরে ব্যথা পেয়েছি, আমাকে তোল। স্নেহা ঘুরেও তাকালো না। বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল। ফারহা উঠতেও পারছে না। কোমরে বেশ লেগেছে তার। খট করে শব্দ করে ভেতরে এলো তাসফিন। তাসফিনকে দেখে থতমত খেলো ফারহা। নাক মুখ কুচকে নিল তাসফিন। এভাবে প্রতিবন্ধীদের মতো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? মাথায় আকাশ ভেঙে পড়লো ফারহা। তাকে প্রতিবন্ধী বলল? আপনি আমাকে প্রতিবন্ধী বলতে পারলেন লেফটেন্যান্ট সাহেব? জবাবে কিছু বলল না তাসফিন। দরজাটা বন্ধ করে কাবার্ড থেকে জামাকাপড় বের করতে লাগলো। হাত পা ছড়িয়ে একইভাবে বসে আছে ফারহা।
মনে মনে ইচ্ছে মতো বকা দিচ্ছে তাসফিনকে। আমাকে প্রতিবন্ধী বলছে, ফাজিল লোক একটা। আপনার বউ প্রতিবন্ধী। বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেললো তাসফিন, বাঁকা হেসে বলল। ঠিকই বলেছ, আমার বউ প্রতিবন্ধী। আরেক দফা থতমত খেলো ফারহা। এমা, সে নিজেই তো এই লোকটার বউ। গোলমাল হয়ে গেল ব্যাপারটা। জিন্স প্যান্ট আর টি শার্ট বেডের উপর রেখে এগিয়ে গেল তাসফিন। জিন্স প্যান্ট হালকা টেনে উপরে তুলে এক হাঁটুতে ভর দিয়ে নিচে বসলো ফারহার মুখোমুখি। মাই ডিয়ার বোকা ওয়াইফ, এভাবেই নিজেকে প্রতিবন্ধী বলতে নেই সুইটহার্ট। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার, পারে না ভ্যাবা করে কেঁদে দিতে। ভীষণ মজা পেল তাসফিন। আহারে, তা মাই ডিয়ার ওয়াইফ এভাবে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? এত বড় বেড থাকতে। তেতে উঠলো ফারহা, চেঁচিয়ে উঠল। তাতে আপনার কি? নিজের কাজ করুন না গিয়ে। হুশ, ডোন্ট সাউন্ড। চিৎকার করে কথা বলতে মানা করেছিলাম না? বলবো, 100 বার বলবো, দরকার পড়লে 1000 বার বল। কথার মাঝখানে থেমে গেল ফারহা, তাকে থামিয়ে দিল তাসফিন শেখ। ঠোঁটে আলতো করে ঠোঁট শুয়ে সেকেন্ডের মধ্যে সরে গেল। ভন ভন করে মাথা ঘুরছে ফারহার। এটা কি হলো? এখন কি সে অজ্ঞান হবে? ছি, আপনি আমাকে। কি? দুষ্টুমির সহিতে শুধুই তাসফিন নিচের ঠোঁট নিদারুণ ভঙ্গিতে কামড়ে ধরে আছে। লজ্জায় লাল হচ্ছে ফারহা। আপনার ঠোঁট আমার। কানের লতিতে শুয়ে যায় তাসফিন, ফু দিয়ে বলল। পরের বার আমার ঠোঁট আপনার বডির প্রতিটি পার্ট ছুঁয়ে যাবে মিসেস শেখ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারহা। তাসফিন চিরচেনা হাসকি স্বরে বলল। আপনার টাইম শুরু। আর মাত্র 4 রাত আপনার। এর পরের সবগুলো রাত কিন্তু আমার মিসেস শেখ। শেষের কথায় বুঝতে অসুবিধা হলো না লোকটার কিসের হিসাব কষে চলেছে। চট করে উঠে গেল তাসফিন। আলমারিতে প্যাকেট রাখতে রাখতে বলল। আপনার ন্যাপকিনের প্যাকেট রাখলাম, আর কিছু লাগলে। ছি, আপনি শেষমেশ এসব। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। যেহেতু আপনি আমার, তাহলে আপনার সব জিনিসের খেয়াল তো রাখতেই হবে সুখ। হিসেবটাও রাখতে হচ্ছে। আফটার অল এরপর আমার বাসর রাত। লজ্জায় লাল হয়ে আসে ফারা। তাসফিন একই ভঙ্গিতে বলল, বাসর সংকটে ভুগছি ম্যাডাম, এবার তো বাসরটা করতে দাও।